ऐसा हो जाएगा मैंने सोचा नहीं। কি তুমি? তোরা কন্টেন্ট ক্রিয়েটার? তোরা কি কন্টেন্টের উপর কাজ করিস একটু শুনি। বল 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 বল, স্পিক আউট স্পিক আউট। আজ আপনারা শুনতে চলেছেন এক টান টান উত্তেজনাপূর্ণ মার্ডার মিস্ট্রি ডিটেকটিভ গল্প, মেরা নাম জোকার। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনী কুঠির পরিবেশিত, অমিয় নস্কর রচিত, 62 FPS স্টুডিও এবং ঋতুরা স্টুডিও সম্পাদিত আজকের স্পেশাল গল্প মেরা নাম জোকার। নীলাদ্রি, গত রাত্রে আবারও একজন ইউটিউবারকে খুন করা হয়েছে, খবরটা শুনেছ তো? এমনকি বিগত খুনগুলোর মতো এবারেও তাকে তার প্রোফাইল থেকে ফেসবুক লাইভ অন করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শারীরিক যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে এমন নৃশংসভাবে খুনগুলো করছে যে লোকটা, তার উদ্দেশ্য বা লক্ষ্য কি হতে পারে? সে কোনো সুপারি কিলার নাকি সাইকো কিলার? ইন্দ্রনাথ, আমার মনে হয় এই খুনের পিছনে নিশ্চয়ই কোনো নির্মম ইতিহাস আছে। নয়তো টাকার জন্য যে খুন করবে সে কি এতটা নৃশংসভাবে কাউকে খুন করতে পারে? আমার তো মনে হয় না। তুমি কি জানো নীলাদ্রি, কলকাতার বুকে এক এক করে এইভাবে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদের খুন হয়ে যাওয়ায় বিশাল বড় একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে চারপাশে। ছোট বড় সমস্ত ইউটিউবাররা এখন স্থানীয় থানায় গিয়ে নিজেদের নিরাপত্তা দাবি করছেন। দিনের পর দিন এইভাবে চলতে থাকলে সমস্তটা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, সে তো যাবে বই কি, কিন্তু আমাদের তো এখন কিছু করার নেই এখানে, তাই না? না নীলাদ্রি, আজকের পর থেকে যা কিছু করার আমাদেরকেই করতে হবে। আজ সকালে উপর মহল থেকে ইমেল এসেছে, এই মার্ডার হিস্ট্রির দায়িত্ব এখন আমাদের উপর। তাই নাকি? তাহলে চলো মিশন শুরু করা যাক। গোয়েন্দা ইন্দ্রনাথ ও নীলাদ্রি সম্পর্কে আগেই বলেছি, এরা দুজনেই সরকারি গোয়েন্দা। সাধারণ পুলিশের অসাধ্য কাজ এরা দুজনে সমাধান করে। বিভিন্ন জটিলতা সমাধান করতে রাজ্যের বিভিন্ন জেলায় তাদের যেতে হয়, কিন্তু এবার নিজের জেলা কলকাতাতেই গণ্ডগোল। গোয়েন্দা ইন্দ্রনীল কি আদৌ পারবে এই আশ্চর্য মার্ডার কেসের জট সমাধান করতে? হঠাৎ ইন্দ্রনাথ বলল, নীলাদ্রি, আমাদের মিশন তো শুরু হবেই, তবে তার আগে গত রাতের সেই মার্ডার কেসের লাইভ ভিডিওটা একবার আমাদের দেখে নেওয়া উচিত। এসো। ইন্দ্রনাথের কথায় চিন্তিত হয়ে নীলাদ্রি বলল, হ্যাঁ সে ভালো, কিন্তু এই সব রক্তাক্ত ভিডিও ফেসবুকে কি এতক্ষণ থাকবে? ফেসবুক তো এসব ভিডিও ব্লক করে দেয়। দেখি না সার্চ করে, যদি থাকে ভালো, আমাদের কাজে এগোতে সুবিধা হবে। এই বলে ইন্দ্রনাথ নিজের ফোনে ফেসবুক অন করে, ব্লগার অভি নামে একটা পেজ সার্চ করে। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো পেজটা। পেজের ফলোয়ার্স প্রায় 3.5 লাখ। তাদের চোখে পড়ে গেল গত রাতের সেই লাইভ ভিডিওটা। অবাক হয়ে নীলাদ্রি বলল, এখনো ডিলিট হয়নি। ইন্দ্রনাথ, তাড়াতাড়ি ভিডিওটা প্লে করো। এতক্ষণে ইন্দ্রনাথ ভিডিওটা চালিয়ে দিয়েছে। একটা অন্ধকার ঘরে নিজেকে অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কার করে ব্লগার অভি। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই সে দেখে তার দুটো হাত পা একটা কাঠের চেয়ারের সাথে বাঁধা। সে এই মুহূর্তে কোথায় আছে সেটা বোঝার জন্য আশপাশে তাকিয়ে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। হঠাৎই তার নজর যায় সামনে রাখা একটা ক্যামেরা স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডের সাথে একটা মোবাইল ফোন লাগানো রয়েছে, এমনকি মোবাইলটা তার নিজের। সেই ক্যামেরা তাক করা আছে সোজা তার দিকে। চিৎকার করে কিছু বলার আগেই তার সামনে একটা কাগজ এসে পড়ে। কোথা থেকে উড়ে এসেছে কিছুই বুঝতে পারে না অভি, কিন্তু সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা বাক্যগুলো সে ঠিকই বুঝতে পারছে।
মাথাটা আরেকটু ঝুঁকিয়ে পড়তে শুরু করে সে। ফেসবুক লাইভ করে ভিউজ কামানোর খুব শখ না রে তোর? দেখ, সামনে তোরই ফোন, তোরই ক্যামেরা, আর তোর ফেসবুক প্রোফাইল থেকেই লাইভ চলছে। রেডি হ, গেট রেডি পুরোপুরি উলঙ্গ হয়ে লাইভ করার জন্য। এতে অনেক ভিউজ কামাতে পারবি। কাগজটা পড়া শেষে কিছু বুঝে উঠবার আগেই ঘরের ভিতরে তার মাথার উপর ঝুলন্ত নিকেল বাটির আড়ালের বাল্বটা জ্বলে ওঠে, আর অভি দেখতে পায় তার পরনের প্যান্টটা হাঁটুতে নেমে যাচ্ছে। নিজের লজ্জা নিবারণ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে সে, কিন্তু হাত পা বাঁধা থাকায় অভি কোনো প্রকার নড়াচড়াই করতে পারে না, শুধু অসহায়ের মতো চারিদিকে দেখতে থাকে। হঠাৎই তার কানে আসতে থাকে জোকারের মিউজিক। লাখ লাখ মানুষের হৃদয়ে গেঁথে থাকা সার্কাসের জোকারের সেই প্যাথেটিক থিম মিউজিকটা বুঝতে অসুবিধা হয় না তার। সে ভয়ে চিৎকার করে বলে ওঠে, কে আমাকে কে এখানে ধরে এনেছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। কিন্তু তার কথার কেউ কোনো উত্তর দেয় না। আধো অন্ধকারে তার নজর যায় পায়ের পাতার কাছে। কালো একটা অবয়ব দেখে ভালো করে খেয়াল করে বুঝতে পারে একটা মানুষের ছায়া দরজার দিক থেকে লম্বা হয়ে একদম তার সামনে পর্যন্ত চলে এসেছে। মাথা উঁচু করে ছায়ার উৎপত্তি স্থানের দিকে তাকাতেই দেখতে পায় জোকার। সারা মুখে রং করা চেহারা নিয়ে কেউ একজন আসছে তার দিকে। আস্তে আস্তে পা দুটোকে পিঁচিয়ে পিঁচিয়ে হাঁটছে সেই ব্যক্তি। বেশ উঁচু শব্দে বাজছে মিউজিকটা। ঘরের মধ্যে ঢুকে জোকার একটা টুল নিয়ে অভির সামনে বসে। বাঁকা ঠোঁটে একটা বিকৃত হাসি দিয়ে অভির বুকে কাঁপুনি ধরিয়ে দেয় সে। সাপের মতো করে মাথাটা বারবার এদিক ওদিক ঘোরাতে থাকে আর বিকৃত হাসি দিয়ে বলে, ऐसा हो जाएगा मैंने सोचा नहीं। অভি এমনিতেই ভয় পেয়ে বিড়ালের বাচ্চার মতো হয়ে আছে। তার উপরে জোকারের এমন আচরণে আরো ভয় পায় সে। নিজের লজ্জাস্থান তো কোনোভাবেই আড়াল করতে পারে না, তার উপরে এমন সব কাণ্ড হচ্ছে তার সামনে। এসব দেখে ভয়ে চুপসে যায় সে। কাঁচুমাচু করে বলে, ভাই কে তুমি? আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে বলো, তুমি আমাকে বলো আমি কি ভুল করেছি। আমি কথা দিচ্ছি সে ভুল আমি আর কখনো করব না। এতক্ষণ পরে গম্ভীর কণ্ঠে গড়গড় করতে করতে উত্তর দেয় ছদ্মবেশী সেই জোকার, শয়তানের খাতায় ক্ষমা বলে কোনো শব্দ থাকে না। শয়তানের মনের মধ্যে কোনো আবেগ, কোনো অনুভূতিও থাকে না। তাই আজ আর আমার কাছে কেঁদে কোনো লাভ নেই। মরতে তো তোকে হবেই, তাই শেষ কোনো ইচ্ছা থাকলে বলে ফেল। এসব কিছুতে ভয়ে গলা শুকিয়ে আসে অভির। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। থুতু আটকে আসা শুকনো গলায় অভি বলে, ভাই আমাকে ছেড়ে দাও। বলো আমাকে মারার জন্য তুমি কত টাকা পাবে? আমি তোমাকে তার ডবল টাকা দেবো। আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। তুমি যত টাকা চাইবে আমি দেব। আমাকে ছেড়ে দাও। আমার 100 কোটি টাকা লাগবে, 100 কোটি। দিতে পারবি এই মুহূর্তে? জানি পারবি না তুই। তাহলে কেন টাকার গরম দেখাচ্ছিস? আবারও বিকৃত হাসি দিয়ে কথাগুলো বলল সেই জোকার। অভি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, ভাই তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। জোকার তার কোনো কথাই আর শোনে না। গম্ভীর কণ্ঠে কেবল বলে, তোর ফোনে লাইভ চলছে, এই সব কিছু তোর দর্শকরা দেখছে। তোর তো ফেসবুকে সেলিব্রিটি হওয়ার খুব ইচ্ছে ছিল, লাইভে ভিউজ কামানোর খুব ইচ্ছে। আজ সেই সব ইচ্ছে চিরতরে পূরণ হবে। আজ লাইভ ক্যামেরার সামনে তুই আমার হাতে মরবি। জোকারের এক একটা কথা অভির কাছে বন্দুকের গুলির মতো মনে হতে থাকে। ভয়ে কুঁকড়ে যায় সে। শত রকমভাবে কাকুতি মিনতি করতে থাকে সে। আর ফেসবুক লাইভে তার সেই করুণ মুখের দৃশ্য শয়ে শয়ে লোক লাইভ দেখছে। একটু আগেও কত শান্তিতে ছিল ব্লগার বয় অভি। চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়েছিল।
বাজার থেকে ফেরার পথে রাস্তায় একটা মিষ্টি সুগন্ধি আসে তার নাকে। নিচের দিকে তাকিয়ে ফোন টিপতে টিপতে হাঁটছিল সে। ঘ্রাণটা নাকে লাগতেই লম্বা একটা নিঃশ্বাস নেয় সে। তারপর আর কিছুই বলতে পারে না। জ্ঞান ফিরতেই নিজেকে এই রুমে আবিষ্কার করে। আর সেই থেকেই তার শুরু হয়েছে ভয়। অভি কল্পনা করেই নিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কতটা কঠিনভাবে হবে সেটা চিন্তা করেই হার্ট ফেল করার উপক্রম হয় তার। ছদ্মবেশী জোকার কোথা থেকে একটা সবুজ রঙের লম্বা কাপড় নিয়ে এসে সেটাকে অভির পেছনের দেয়ালটাতে ঝুলিয়ে দেয়। এমনভাবে কাপড়টা লাগিয়েছে যাতে করে অভির লাইভ ভিডিওতে ব্যাক সাইডে কেবলই কাপড় দেখা যায়। এতক্ষণে অভি নিজের হাত পা নাড়াচাড়া করার আপ্রাণ চেষ্টা করেই যায়। সে ভেবেছিল জোকার হয়তো এখনই তার পরনের একমাত্র অবলম্বন হিসেবে রয়ে যাওয়া জাঙ্গিয়াটাও খুলে ফেলে ফেসবুক লাইভে সকলের সামনে তাকে করবে, কিন্তু না, জোকার তা করল না। বরং একটা জলের গ্লাসে কি একটা মেডিসিন মিশিয়ে দিয়ে সেটাই অভিকে পান করতে দেয় এবং এই সব কিছু বোঝার আগেই মেডিসিন মেশানো জল অভির মুখে ঢেলে নাকে চেপে ধরে। তারপর সেই জল গিলতে বাধ্য করায়। নিজের মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করেও অভির কোনো লাভ হয় না। সেই জল ভিতরে যেতেই মুহূর্তের মধ্যে ঘামতে শুরু করে অভি। ড্রুপেনের প্রভাবে তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। হাত পা নাড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে সে। তার ছোট ছোট চোখ দুটো কেবল মার্বেলের মতো ঘুরতে থাকে। আর এইসব দেখে দু হাত প্রসারিত করে শয়তানের মতো হো হো করে হাসতে থাকে জোকার। ऐसा हो जाएगा मैंने सोचा नहीं। অভির কপাল বেয়ে অনবরত ঘাম গড়িয়ে পড়ছে টপটপ করে। এতক্ষণে একটা ছোট টুল টেনে নিয়ে জোকার অভির পাশে বসে তার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, ওই দিন কি হেডলাইন যেন দিয়েছিলি? আমার মতো লোকের কারণে সমাজ নষ্ট হয়, তাই না? আজকে কি ক্যাপশন দিবি তুই? একটু ঠিক করে দে। কথাটা বলেই আবার আফসোসের ভঙ্গিতে মুখে একটা শব্দ করে সে। বড়ই আফসোসের বিষয় রে। দেখ দেখ, আজকের এই লাইভ তোর আইডিকে আরো বড় সেলিব্রিটি বানিয়ে দেবে, আর এইটার কোনো ক্যাপশনই তুই দিতে পারছিস না। বড়ই আফসোসের বিষয়। এতক্ষণে লাইভের মাধ্যমে সবার চোখের সামনে ভেসে ওঠে অভির অর্ধনগ্ন শরীরটা। সবাই মাথা ছিটকে সরিয়ে নিলেও আশেপাশের পরিবেশটা একটু দেখে নিয়েই একান্তেই দেখতে থাকে লাইভটা। অভির পরিচিত বন্ধুরা দেখার সাথে সাথেই তাকে চিনে ফেলে, কিন্তু কোথায় কেন এমন হচ্ছে এসব কিছুই জানে না তারা। সবাই লাইভটা বিভিন্ন গ্রুপে এবং নিজেদের টাইমলাইনে শেয়ার করতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই লাইভে 500-600 জন জমা হয়ে যায়। আর ঠিক সেই সময়ই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে জোকারের মিউজিক। সিচুয়েশনের সাথে মিউজিকটা আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করে আর লোকজনও জমতে শুরু করে। তখন হঠাৎ করেই ক্যামেরার সামনে ছদ্মবেশী জোকারের চেহারা দেখা যায়। পুরো মুখে জোকারের আর্ট করা দেখে কেউ কিছুই বুঝতে পারে না। সে আবারও ভিলেনের মতো একটা বাঁকা হাসি হাসে। Hello guys, welcome to the murder world. Welcome to our live operation. Please share, please share this live event. Oh sorry, and see the next episode. মুহূর্তের মধ্যেই শত শত বার শেয়ার হতে থাকে লাইভটি। জোকার একটা টেবিল পা দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। টেবিলে সাজিয়ে রাখা ছোট ছোট চাকু আর বিভিন্ন ধরনের সিরিঞ্জ দেখে সবাই চমকে ওঠে। অপরদিকে অভিত ড্রুপিনের প্রভাবে নড়তেও পারে না, কিছু বলতেও পারে না, কেবল এইসব দেখে ভয়ে ঘামতে থাকে। ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে তার বুকে। জোকার একটা ছোট চাকু নিয়ে কতক্ষণ নিজের তালুতে ঘষতে থাকে পেশাদার নাপিতের মতো। তারপর হঠাৎ করেই একটা পোঁচ বসিয়ে দেয় অভির বাম হাতের আঙুলে। আঙুলটা মাঝখান থেকে কেটে মাটিতে পড়ে গিয়ে লাফাতে থাকে টিকটিকির ল্যাজের মতো। হাত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যায়। কয়েক ফোঁটা সোজা মোবাইলের ক্যামেরায় গিয়ে লাগে। লাইভ দেখতে থাকা লোকগুলো এখন আকস্মিকতায় লাফিয়ে ওঠে। তাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়।
অভির বন্ধুরা কি করবে কিছুই বুঝতে পারে না, শুধু জল ছলছল করা চোখে লাইভ দেখতে থাকে। এরই মধ্যে শত রকমের কমেন্ট এসে জমা হতে শুরু করেছে। জোকার সেদিকে নজর না দিয়ে অভির বাম হাতের আর একটা আঙুল কেটে ফেলে। ওষুধের প্রভাবে অভি একটুও নড়তে পারে না। তীব্র অসহ্য যন্ত্রণায় ভিতরে ভিতরে কাতরাতে থাকে সে। ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে জোকারের চোখের দিকে, কিন্তু জোকারের মনে আজ কোনো মায়া নেই। সে নির্দয়ের মতো অভির পুরো শরীরের বিভিন্ন জায়গা কাটতে থাকে। হঠাৎ জোকারের নজর পড়ে অভির এক বন্ধুর কমেন্ট। অত্যন্ত হৃদয় বিদারকভাবে অভির প্রাণের ভিক্ষা চাইছে সে। জোকার তার কমেন্টটা দেখে বলে, ওহো, দুঃখিত দুঃখিত, আই এম সো সরি। আমি ওকে বাঁচিয়ে রাখতে পারছি না, তবে শাস্তিটা একটু কম করে দিচ্ছি। আশা করি এটা আপনার পছন্দ হবে। কথাটা বলি টেবিল থেকে একটা বড় চাকু হাতে নেয়। ক্যামেরার দিকে তাকিয়ে ভিলেনের মতোই একটা বঙ্কা হাসি দিয়ে চোখের পলকেই একটা কোঁচ বসিয়ে দেয় অভির গলায়। দর্শক সবাই হাঁ করে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। অভি চেয়ারে ছটফট করতে করতে কাত হয়ে ফ্লোরে পড়ে যায়। কাটা গলা থেকে গড়গড় করে শব্দ আসতে থাকে আর রক্ত ছিটকে বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই ফ্লোরে বিছিয়ে রাখা পলিথিনটা রক্তে লাল হয়ে যায়। সবাই যখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে অভির কাটা মাথার দিকে, অমনি ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নেয় জোকার। আবারও সেই বিকৃত বঙ্কা হাসি দিতে দিতে বলে, Oh, I hope you are enjoying it. Goodbye all. Sorry. Wait for the next operation. বোধহয় অভির বন্ধুগুলো এতক্ষণে কাঁদতে শুরু করে দিয়েছে, কিন্তু অপর প্রান্তে জোকারের কানে তার শব্দ পৌঁছয় না। সে দু হাত প্রসারিত করে হো হো করে হাসতে থাকে শয়তানের মতো, আর বলতে থাকে, ऐसा हो जाएगा मैंने सोचा नहीं। বলো নীলাদ্রি, লাইভ ভিডিওটা দেখার পরে তোমার কি মনে হচ্ছে? নীলাদ্রি বেশ কিছুক্ষণ চোখে মুখে হাত বুলিয়ে নিয়ে বলল, কি বলো তো ইন্দ্রনাথ, এই কেসটা ঠিক গ্রাউন্ডে নেমে সলভ করার মতো নয়। আমাদের যা করার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ঘেঁটেই বের করতে হবে। এবার তোমার কি মনে হয় বলো? ইন্দ্রনাথ একটা সিগারেট ধরিয়ে বার কতক সুখ টান দিয়ে বলল, ঠিকই বলেছ। তবে তার আগে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে এই পরপর 3টে মার্ডারে মৃত 3জন ব্যক্তির ব্যক্তিগতভাবে কিংবা অন্য কোনো রকম কোনো লিঙ্ক আছে কিনা। আর হ্যাঁ, তুমি একবার কলকাতার মধ্যে যতগুলো থানা রয়েছে তাদেরকে একবার ফোন করো। প্রত্যেকটা থানার পুলিশ তাদের নিজেদের সার্কেলের পুরো এরিয়াটা যেন ভালো করে টহল দেয়। আমার মন বলছে ওই জোকার ব্লগার অভির মৃতদেহ গুম করবে না, ঠিক কোথাও না কোথাও ফেলে যাবে। ইন্দ্রনাথের কথা মতো নীলাদ্রি কলকাতা জেলার প্রতিটা থানায় এই খবর জানিয়ে দিল। সঙ্গে এও জানালো যে ব্লগার অভির মৃতদেহ পাওয়া গেলে তা যেন যথাসম্ভব তাড়াতাড়ি পোস্টমর্টেমে পাঠানো হয়। এমন সময় ইন্দ্রনাথ বলল, তাহলে চলো নীলাদ্রি, আমরা এখন আমাদের প্রথম কাজটা শুরু করি। এই বলে তারা দুজনেই একটা স্পেশাল ডেটা সাইবার রুমে ঢুকে গেল। মার্ডার হয়ে যাওয়া 3জনের সামগ্রিক ডেটা কালেক্ট করে তাদের 3জনের মধ্যে কোনো একটা লিঙ্ক খুঁজে বার করার চেষ্টা করে তারা। অন্যদিকে কলকাতার মধ্যে 10টা বিভাগের 91টা থানার পুলিশ যে যার মতো রাতের কলকাতা টহল দিতে ব্যস্ত। ইন্দ্রনাথের অনুমান যদি সত্যি হয়, তাহলে আগের দুটো মৃতদেহের মতো এবারের মৃতদেহটাও কোনো এক রাস্তার পাশে ফেলে যাবে সেই জোকার।
এখানে কেমন যেন একটা বিভৎস গন্ধ বেরোচ্ছে না? এই কনস্টেবল, নামো তো। এই যাও, গাড়ি থেকে নেমে দেখো তো একবার। হ্যাঁ স্যার, দেখছি। গাড়ি থেকে নেমে কনস্টেবল রাস্তার ধারে একটা কালো কাপড় জড়ানো মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে বলে, স্যার, এখানে একটা লাশ পড়ে আছে। টালা থানার ওসি রিতেশ মজুমদার কাটা ছেঁড়া লাশের গন্ধে রুমাল দিয়ে মুখ চেপে গাড়ি থেকে নেমে আসতেই রাস্তার ধারে মৃতদেহ এবং দেহের পাশে একটা মোবাইল দেখতে পায়। রাস্তায় অনেকক্ষণ আগে থেকে পড়ে থাকার ফলে কুয়াশা জমে আছে সেটার উপরে। তবু ফোনের ডিসপ্লে অন হয়ে আছে দেখে ওসি সাহেব একটু অবাকই হয়ে যান। এতক্ষণ একটা ফোনের লাইট জ্বলে থাকবে কি করে? বোধহয় 5-7 মিনিট টাইম সেট করা আছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই জোকার সেখানে ছিল। এসব ভাবতে ভাবতে নিজের ফিঙ্গারপ্রিন্ট ফোনে লেগে যাবার ভয়ে ফোনটা রুমাল দিয়ে ধরে ওসি সাহেব হাতে তুলে নেন। মুখের সামনে আনতেই দেখেন একটা ছবি ভেসে আছে স্ক্রিনে। একদম কালো একটা ছবির উপরে অনেকগুলো লেখা আছে লাল রঙের। হ্যালো স্যার, এই ফোনটা কার হাতে পড়েছে আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো পুলিশের হাতেই পড়বে। ও ইয়েস, আর হ্যাঁ, আমাকে খুঁজে বের করার মতো দুঃসাহস আপনারা কেউ করবেন না, তাহলে আপনাদেরও অবস্থা ঠিক এই রকম হবে। যদিও আমাকে খুঁজে পাওয়া এতটা সহজ নয়, কারণ মাই নেম ইজ জোকার। জোকার, আর আসল জোকার তো সেই যে সবাইকে দেখিয়ে কাজ করে, তবু সে লোকচক্ষুর আড়ালে থাকে। কেউ 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 তার টিকির নাগাল পর্যন্ত পায় না। এবার স্ক্রিনটা বাম দিকে টানুন, টানুন 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 টানুন। ওসি সাহেব এক মনে কিছুক্ষণ ভাবতে চেষ্টা করেন কি আছে এমন যে কিনা একদম মাইন্ড কন্ট্রোল করার মতো কথাগুলো লিখেছে, কিন্তু সে ভাবনায় বেশিক্ষণ সময় দিতে পারেন না। ভাবনার কোনো অন্ত না পেয়ে কথা মতো স্ক্রিনটা বাম দিকে টানেন। সাথে সাথেই আরও একটা ছবি ওপেন হয়, একদম কালো একটা ছবির উপর লাল রঙের লেখা। হ্যালো, আপনি হয়তো এতক্ষণ আমার পরিচয় জানার চেষ্টা করছেন, কিন্তু আন্দাজ করতে পারেননি। am I right? তবে শুনে নিন, I am the Joker and I am a serial killer. অন্ধকার রাতে মুখোশের আড়ালে কিছু অপ্রয়োজনীয় ছেলে মেয়েকে পৃথিবী থেকে ছাঁটাই করাই আমার কাজ। আর এই লাশের পরিচয় জানতে কষ্ট হবে না। খুন কিভাবে হয়েছে তা জানার জন্য পোস্টমর্টেমও করতে হবে না। এই ফোন থেকে ছেলেটার FBI লগ ইন করুন, করুন 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 করুন, আর টাইম লাইনটা চেক করুন। খুব সুন্দর একটা লাইভ পেয়ে যাবেন। লাইভ। আবারও স্ক্রিনটা বাম দিকে টানুন, টানুন 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 টানুন, আরো 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 অনেক চমক দেখতে পাবেন। ওসি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। কি আছে এমন যে কিনা তার সাথে এমন চাল খাটাচ্ছে? পরের ছবিটা ওপেন করতেই আবারও একই ধরনের ছবি দেখতে পান ওসি সাহেব, যেখানে লেখা আছে, আপনি হয়তো ভাবছেন আপনার থানা কত বড়, আমাকে খুঁজে বের করে ফেলবেন, ঠিক, কিন্তু আপনার ভাবনা ভুল। ইয়েস, ইউ আর রং। মৃতদেহটার বাড়ি আপনার থানার মধ্যেই, তাই লাশটা আপনার এরিয়ার মধ্যেই ফেলেছি। এবার খুঁজতে থাকুন আমায়, খুঁজুন 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 খুঁজুন। তবে মনে রাখবেন, অপ্রয়োজনীয় ছেলে মেয়েদের এই পৃথিবী থেকে ছাঁটাই করাই আমার কাজ। মাই নেম ইজ জোকার। সব সময় মুখোশের আড়ালেই থাকি আমি, হয়তোবা আপনার সামনে দিয়েও হেঁটে যাব একদিন। লেট নাও ওয়েট অ্যান্ড সি। ইয়েস, ওয়েট 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 অ্যান্ড সি। ছবির লেখাগুলো পড়ে ওসি সাহেবের মাথায় নানা ধরনের চিন্তা পাক খেতে থাকে। অবিলম্বে থানায় কল দিলেন তিনি। মুহূর্তের মধ্যেই গাড়ি এসে লাশ নিয়ে যায়।
ওসি সাহেব আবারও মোবাইলটা নিয়ে গাড়িতে বসে ফেসবুকে ঢুকে সেই লাইভ ভিডিওটা দেখতে থাকেন। ব্লগার অভির গলা দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তগুলো যখন তীরের মতো ছিটকে ক্যামেরায় গিয়ে লাগে, অমনি চোখ বন্ধ করে দ্রুত মোবাইলের সামনে থেকে মাথা সরিয়ে নেন ওসি সাহেব। লাইভটা অফ করে ব্লগার অভির মোবাইলটা রেখে দেন প্রমাণ হিসেবে। তারপর দুদিনের মধ্যে ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছয় টালা থানার ওসি সাহেবের হাতে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করে ওসি সাহেব রিপোর্টটা নিয়ে বসেন। পুরো রিপোর্ট ঘেঁটে তেমন কিছুই না পেয়ে অতঃপর ইন্দ্রনাথকে কল দেন। ইন্দ্রনাথ ও নীলাদ্রি থানায় পৌঁছয় দুপুর নাগাদ। ততক্ষণে ব্লগার অভির বাড়ির লোকেরা থানায় এসে কান্নাকাটি জুড়েছে। স্যার স্যার আমার ছেলের খুনিকে আপনারা খুঁজে দিন, খুঁজে বের করুন খুঁজে দিন স্যার, খুঁজে দিন স্যার। ওকে ফাঁসিতে চল, নইলে আমার ছেলে না আত্মা যে শান্তি পাবে। ভগবান, এ আমার কি হয়ে গেল? আমার একটা মাত্র ছেলে, আর তার এইভাবে মরণ হলো। এমন সময় ইন্দ্রনাথ ও নীলাদ্রিকে থানায় ঢুকতে দেখা মাত্র টালা থানার ওসি রিতেশ মজুমদার ব্লগার অভির বাবা মায়ের করুণ আর্তনাদ উপেক্ষা করে বলে, আরে আসুন ইন্দ্রনাথ বাবু, আসুন নীলাদ্রি বাবু, কেমন আছেন বলুন? ইন্দ্রনাথ ও নীলাদ্রি দুটো হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন তো ওসি সাহেব? হ্যাঁ ভালো আছি। সংক্ষেপে সেসব কথা শেষ করেই ইন্দ্রনাথ বলে, এ কি আপনারা কাঁদছেন কেন? ওনারা ব্লগার অভির বাবা মা। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। ওসি এতক্ষণে ব্লগার অভির বাবা মাকে উদ্দেশ্য করে বলল, ইনি হচ্ছেন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ডিটেকটিভ ইন্দ্রনাথ বাবু, আর উনি সহকারী নীলাদ্রি বাবু। আপনার ছেলের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব এখন এনাদের হাতে। তাই আপনার ছেলে সম্পর্কে যদি কিছু বলার থাকে তবে তা এনাদের কাছে নিঃসংকোচে বলতে পারেন। আর হ্যাঁ ইন্দ্রনাথ বাবু, আপনারও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কারণ আমি যা বুঝেছি এই কেসটা ভীষণ সিরিয়াস। ওসি বাবু, এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলবো, তবে তার আগে অভির বাড়ির লোকের সাথে দু একটা কথা বলে নি। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নীলাদ্রি, তাহলে তুমি জিজ্ঞাসাবাদটা শুরু করো। নীলাদ্রি কিছুক্ষণ মুখে হাত দিয়ে চুপ করে থাকার পর বলল, আচ্ছা, আপনার ছেলের কত বয়স হয়েছিল? ওই 28 বছর হবে। আচ্ছা বেশ। আর হ্যাঁ, আপনার ছেলের কোনো গার্লফ্রেন্ড ছিল? না, তেমন তো আমরা কিছু শুনিনি আর জানিও না। তবে ওর 4-5 জন বন্ধু বান্ধব ছিল আর কি। তারা মাঝে সাঝে বাড়িতেও আসতো। ওদের সকলের সাথে আমার অভির খুব ভালোই সম্পর্ক ছিল। আপনার ছেলের কোনো শত্রু আছে না? মানে আপনারা এরকম কিছু জানেন? কোনো দিন ওকে ফোনে কারোর সঙ্গে ঝগড়া বা চেঁচামেচি করতে দেখেছেন বা শুনেছেন কখনো? অভির বাবা মা নিজেদের চোখ চাওয়াচাই করল। না, এমনটা তো কখনো দেখিনি বা শুনিনি। ও খুব হাসি খুশি মেজাজের, সবার সাথে মিশতো, এসে খেলেই জীবনটা কাটাতো। আচ্ছা, বলছি যে আপনার ছেলের ইনকাম সোর্সটা কি ছিল? ওই ফেসবুক ইউটিউবে সব ভিডিও বানাতো। ফেসবুকে 3 লাখ মতো ফলোয়ার ছিল শুনছি, ইউটিউবে 1.5 লাখ সাবস্ক্রাইবার দেখলাম। এই থেকে মাসে ও তো ভালো টাকাই ইনকাম করতো। ও আচ্ছা, তার মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়া তেমন কোনো কাজের সাথে আপনার ছেলে জড়িত ছিল না, তাই তো? হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন। আমার ছেলে অভি আর অন্য কোনো কাজের সাথে যুক্ত তো ছিল না।
আপনার ছেলে ফেসবুক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তাও আজ থেকে কত বছর আগে? এই বিষয়ে কিছু বলতে পারবেন? তাও ওই 2-2.5 বছর আগে। শুনুন, একটা কথা বলি, চিন্তা করাটাই স্বাভাবিক, তবুও খুনির শাস্তি পাওয়া নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না। আপনাদের বয়স হয়েছে। তাছাড়া আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আপনার ছেলের খুনিকে আমরা খুঁজে বার করতে পারি। আশা করি কয়েকদিনের মধ্যেই আমরা তাকে গ্রেপ্তার করব। আর হ্যাঁ, আজ সন্ধ্যায় আপনার বাড়িতে অভির বন্ধুদেরকে ডাকবেন। আমি আর নীলাদ্রি সেখানে আসব, ওদের সঙ্গে কথা বলবো। আর এখন আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় বাড়ির ঠিকানাটা আমাদেরকে একটু লিখে দিয়ে যাবেন। আচ্ছা স্যার, আমরা তবে চলি। অভির বাবা মা ঠিকানাটা একটা খাতায় লিখে রেখে থানা ছেড়ে নিজেদের বাড়ি ফিরে গেলেন। হঠাৎ ইন্দ্রনাথ বলল, ওসি সাহেব, বলছিলাম যে আপনি যখন মৃতদেহটা পেলেন সেখানে প্রমাণস্বরূপ কিছু পাননি? হ্যাঁ, একটা মোবাইল পেয়েছি, যেখানে পরপর কয়েকটা ছবিতে বেশ কিছু হলফনামা লেখা ছিল। উনি নিজেই কায়দা করে ওগুলো লিখে রেখে ফোনটা আনলক করে লাশের কাছে রেখে গেছে। যদিও ফোনটা ওই মৃত ব্যক্তিরই, খুনির ফোন নয়। হলফনামায় কি লেখা ছিল? ওসি সাহেব ফোনটা খুলে সেই কথাগুলি পড়ে ইন্দ্রনাথকে শোনালো। সবটা শুনে ইন্দ্রনাথ বলল, আচ্ছা, দেখা যাক ধরতে পারি কিনা। তবে আর কিছু পাওয়া যায়নি? না, আর সেরম কিছুই পাওয়া যায়নি। তবে লাশটা একটা কালো কাপড় দিয়ে মোড়া ছিল, এবং সেই কাপড়ে সাদা রং দিয়ে বড় করে লেখা ছিল ইংরেজিতে এ। এটা শোনার পর ইন্দ্রনাথ কিছু যেন একটা ভাবল, তারপর বলল, ওসি সাহেব, আপনি বরং ওই মোবাইল আর পোস্টমর্টেম রিপোর্টটা নীলাদ্রির হাতে দিয়ে দিন। আজ আসি, এগুলো নিয়ে একটুখানি রিসার্চ করে দেখতে হবে। আসলে খুনি বাবাজি একজন নাকি এর পিছনে কোনো গ্যাং রয়েছে সেটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে নীলাদ্রি, চলো এবার ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, যাওয়া যাক। তারা আবারও ফিরে এলো তাদের স্পেশাল রুমে। এসে দুজনে এই কম্পিউটারের সামনে বসে পড়ল। ব্লগার অভির আগেও এই রকমভাবে খুন হয়ে মারা গেছে আরও দুজন। তাদের নাম উজ্জ্বল ও নন্দন। খুনি এদেরকেও সেম প্রসেসে খুন করেছে। ফেসবুক লাইভেও তাদের মরণের দৃশ্য উন্মোচন করেছে, যদিও সেসব ভিডিও এখন আর ফেসবুকে নেই। কম্পিউটারে এমন কাজ করতে করতে হঠাৎ ইন্দ্রনাথ নীলাদ্রিকে বলল, এই নীলাদ্রি, একটা বিষয়ে খেয়াল করেছ? কোন বিষয়ের কথা বলছো বলো তো? এই যে পরপর 3টে খুন হলো, এই 3টে খুনেরই সময় কিন্তু পুরোপুরি এক। প্রত্যেকটা খুনের আগে ফেসবুক লাইভ শুরু করা হয়েছে, এবং সময়টা দেখো, 10:10। ইন্দ্রনাথ, আরও একটা মিল আছে। খুন হয়ে যাওয়া 3 জনের জেন্ডার কিন্তু মেল। ঠিক বলেছ, কিন্তু এই মিলটাকে সামনে রেখে আমরা এই কাজটায় খুব বেশি দূর এগোতে পারবো না। তুমি বরং ওই খুন হয়ে যাওয়া 3 জনের ফেসবুক পেজ আর পার্সোনাল প্রোফাইল সার্চ করে দেখো যে এদের মধ্যে কোনো রকম লিঙ্ক রয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। নীলাদ্রি কাজ শুরু করে দিল, আর ইন্দ্রনাথ চেয়ারে মাথা এলিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে এই মার্ডার মিস্ট্রির বিষয়ে নানান চিন্তা ভাবনা করছে। এইভাবে কেটে গেল প্রায় 45 মিনিট। হঠাৎ ইন্দ্রনাথ বলল, নীলাদ্রি, যে কালো চাদর দিয়ে ব্লগার অভির লাশটা ঢাকা দেওয়া ছিল, ওই চাদরে কিছু একটা লেখা ছিল না? হ্যাঁ, লেখা ছিল তো, ইংরেজিতে এ লেখা ছিল। কিন্তু কেন, কি হয়েছে? এটাও কি গুরুতর কিছু? কি বলতো নীলাদ্রি, এই সমস্ত কেসে খুনিকে ধরতে না পারা পর্যন্ত সমস্ত বিষয়কে গুরুতরভাবে নিতে হবে, তাহলেই তুমি সঠিক রাস্তায় এগোতে পারবে। এটা তুমি ঠিকই বলেছ। নীলাদ্রি, চট জলদি একটা জিনিস খাতায় নোট করো। কি জিনিস বলো? ব্লগার অভির মৃতদেহ ঢাকা দেওয়া চাদরে লেখা ছিল এ। দ্য বংটেক মিডিয়া চ্যানেলের ওনার উজ্জ্বল মাইতির মৃতদেহ ঢাকা দেওয়া ছিল যে চাদরটা দিয়ে, তাতে লেখা ছিল ইউ। এবং অজানা সত্য চ্যানেলের ওনার নন্দন লাহিড়ীর মৃতদেহ ঢাকা দেওয়া ছিল যে চাদরে, তাতে লেখা ছিল এন। আমার মনে হচ্ছে এই ইংরেজি বর্ণগুলোর কোনো মাহাত্ম্য আছে।
তুমি একটু সাজিয়ে গুছিয়ে দেখো তো যে এই 3টে বর্ণ দিয়ে কোনো শব্দ তৈরি হয় কিনা। ইন্দ্রনাথের কথা মতো নীলাদ্রি 3টে বর্ণ এদিক ওদিক বসিয়ে বারবার একটা নতুন শব্দ তৈরির চেষ্টা করলো, কিন্তু ইউএনএ ছাড়া বিশেষ কোনো শব্দ তৈরি হলো না। রাষ্ট্রবিজ্ঞানে ইউএন এর একটা মানে আছে, সম্মিলিত জাতিপুঞ্জ, কিন্তু অপরাধ বিজ্ঞানে এই শব্দ তাদের কোনো কাজে আসবে বলে ইন্দ্রনাথ মনে করে না। হঠাৎ নীলাদ্রি বলে উঠল, ইন্দ্রনাথ, এই বর্ণগুলো খুন হওয়া মানুষগুলোর নাম অনুসারেই বসানো হয়েছে, বুঝলে তো? যেমন ধরো অভিরে উজ্জ্বলের ইউ আর নন্দনের এন। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলছো। এর সাথে আরও একটা বিষয় খেয়াল করে দেখো, এই কটা বর্ণ পাশাপাশি লিখলে বাংলায় অউন উচ্চারণ হয়, অর্থাৎ এর পরে যদি আর বসিয়ে দেওয়া যায় তাহলে উচ্চারণ দাঁড়ায় অরুণ। আবার আর যে বসালে উচ্চারণ দাঁড়ায় অর্জুন। তার মানে অনুমান করা যায় এই অরুণ কিংবা অর্জুন নামের কোনো ব্যক্তি এই রকম জোকার সেজে মানুষগুলোকে খুন করছে। বুঝতে পারছি না এরকমটা কি হতে পারে। তা হতে পারে, তবে সেই ব্যক্তি যদি অরুণ হয় তবে সে আরও একজনকে খুন করবে যার নাম হবে আর সেই ব্যক্তি যদি অর্জুন হয় তবে সে আরও 2টো খুন করবে যাদের নাম হবে যথাক্রমে আর এবং জে। তুমি ঠিক বলেছ নীলাদ্রি। আরও বেশ কিছুক্ষণ এই মার্ডার কেস সংক্রান্ত আলাপ আলোচনা চলল তাদের মধ্যে। অতঃপর সন্ধ্যার দিকে ইন্দ্রনাথ ও নীলাদ্রি ব্লগার অভির বাড়ির দিকে রওনা দিল। আজ সন্ধ্যায় অভির বন্ধুদের সাথে এই মার্ডার কেস নিয়ে তাদের বেশ কিছু জিজ্ঞাসাবাদ আছে। আসুন আসুন স্যার, আসুন। ইন্দ্রনাথ ও নীলাদ্রিকে বাড়িতে ঢুকতে দেখে হাত জোর করে আহ্বান করলেন অভির বাবা। আমাদের বাড়ি পর্যন্ত আসতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। অভির বন্ধুরা সবাই এসেছে তো? হ্যাঁ, ওরা 4 জন সবাই এসেছে, ঘরে আপনাদের অপেক্ষাতেই বসে আছে। হ্যাঁ, আসছি। ইন্দ্রনাথ আর নীলাদ্রি দুজনে ঘরের মধ্যে ঢুকে 2টো চেয়ারে বসল। তাদের সামনে একটা তক্ত বসে অভির 4 বন্ধু একসাথে বসেছিল। তাদেরকে উদ্দেশ্য করে ইন্দ্রনাথ বলল, তোমাদের বন্ধুর বিষয়ে তোমাদেরকে বেশ কয়েকটা কথা জিজ্ঞাসা করব। তোমরা যদি জানো তাহলে আমাদের বলো, তাহলে তোমাদের বন্ধুর খুনিকে খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান। আমরা যেটুকু জানি সেটুকু আপনাদের অবশ্যই বলবো। তোমাদের বন্ধু অভিকে ফেসবুকে লাইভে যখন খুন করা হচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? আগে স্যার, আমরা তখন 4 জনে একসাথেই ছিলাম। আমরা যেখানে প্রতিদিন আড্ডা মারি সেখানেই। এমনকি অভিককে বারবার কলও করছিলাম, কারণ ও আমাদের সাথে ছিল। হঠাৎ করে ও বলল, দাঁড়া আমি এক্ষুনি আসছি, বলেই কোথায় যেন উধাও হয়ে গেল। কিন্তু কল করেও তাকে আর পেলাম না। যতবার কল করছি ততবারই ও কলটাকে কেটে দিয়েছে, এবং তার বেশ কিছুক্ষণ পরেই আমাদের ফোনে ফেসবুক থেকে একটা নোটিফিকেশান এলো। খুলতেই দেখলাম অভি লাইভ করছে, আর লাইভ অন করতেই দেখলাম সেই নৃশংস দৃশ্য। আমাদের অভি সেই জোকারের কবলে। জোকারটা তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারছে। তারপর আপনারাও জানেন কতটা কষ্ট পেয়ে মরেছে ছেলেটা। এই কথা শুনে ঘরের মধ্যে উপস্থিত সকলের মুখের মধ্যে একটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট হলো। বেশ কিছুক্ষণ পরে নীলাদ্রি বলল, তোমাদের কারোর উপর সন্দেহ হয় না? মানে আমি বলতে চাইছি যে এমন কি কেউ নেই যার সাথে অভির চরম শত্রুতা আছে? না স্যার, আমরা তো তেমনটা জানি না। অভি আমাদের কাছে কোনোদিন কিছু বলেনি। তাছাড়া অভিকে যতদূর চিনি তাতে করে মনে হয় না যে ওর এমন কোনো শত্রু থাকতে পারে যে অভিকে একেবারে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, অভি কি কোনো মেয়ের সাথে প্রেম করেছিল বা বর্তমানে প্রেম করত? হ্যাঁ স্যার, কলেজ লাইফে অভির একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাদের ব্রেকআপ হয়ে গেছে বছর 5 আগে। তারপর অভি আর কোনো রিলেশনশিপে যায়নি। অভির প্রেমিকার কি খবর? সে কি এখনো সিঙ্গেল আছে? না স্যার, 2 বছর আগে তার বিয়ে হয়ে গেছে স্যার। আচ্ছা,
আমি যতদূর শুনলাম ব্লগার অভি নামে ওই ফেসবুকে অভির যে পেজটা আছে ওটা 2.5 বছর আগে ক্রিয়েট করা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, একদমই তাই। আচ্ছা, তোমরা কি এক্স্যাক্টলি বলতে পারবে যে ওই পেজটা ঠিক কতদিনের মাথায় ভাইরাল হয়েছিল? আসলে আমি এটা বলতে চাইছি যে একটা পেজ ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তো ভিডিও ভাইরাল হয় না, সেই পেজে বেশ কিছুদিন পরিশ্রম করে ভিডিও আপলোড করতে হয়, তারপর পেজটা অনেক মানুষের কাছে পৌঁছয়। হ্যাঁ স্যার, আপনার কথা বুঝতে পেরেছি। অভির পেজের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। 1-1.5 বছর ফেসবুকে কাজ করার পরেও ওর চ্যানেল গ্রো করছিল না। তারপর একদিন একটা চলন্ত বাসে একজন ইয়াং ছেলে একজন ইয়াং মেয়ের সাথে অসভ্যতামি করে, আর সেই অসভ্যতামির লাইভ ভিডিও অভির ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে অভিকে বড় ক্রিয়েটর বানিয়ে দেয়। আচ্ছা, বুঝলাম। বেশ, ঠিক আছে, তোমরা তাহলে একটু চোখ কান খোলা রেখো এবং এই কেস রিলেটেড কোনো রকম হিন্টস পেলে অবশ্যই আমাকে একটা ফোন করে জানিও। তাহলে আর চললাম। এই নীলাদ্রি, চলো। ইন্দ্রনাথ আর নীলাদ্রি সেখান থেকে বিদায় জানিয়ে আবারও নিজেদের কাজের জায়গায় ফিরে এলো। সেদিনটা পুরো গেল। আবার পরের দিন সকাল সকাল দুজনেই কম্পিউটারের সামনে বসে স্ক্রিন রেকর্ড করে রাখা সেই লাইভ খুনের ভিডিওটা বারবার দেখছে। সেই জোকারের ছদ্মবেশের আড়ালের মানুষটাকে চেনার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ তাদের রুমের কলিং বেলটা বেজে উঠল। নীলাদ্রি, দেখো তো, বোধহয় তিনি চলে এসেছেন। হ্যাঁ, আচ্ছা, দেখছি। নীলাদ্রি গিয়ে দরজা খুলতেই দেখে দাড়ি গোঁফওয়ালা একজন বয়স্ক লোক। আসুন আসুন, আপনার অপেক্ষাই করছিলাম। লোকটা রুমের মধ্যে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বলুন স্যার, কি ছবি আঁকতে হবে? আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার শরীর এবং মুখের গঠন সবটাই আপনি দেখতে পাবেন, এমনকি মাথার চুলের স্টাইল এবং দুটো চোখের তীক্ষ্ণ দৃষ্টি আপনি দেখতে পাবেন। কিন্তু লোকটার মুখের উপর জোকারের মুখোশ। আপনাকে ওই লোকটার অরিজিনাল মুখের ছবিটা আপনার শিল্পী সত্তা দিয়ে ফুটিয়ে তুলতে হবে। মোটামুটি একটা আভাস পেলেই হবে আমরা এই কেসে খানিকটা এগিয়ে যেতে পারবো। তাহলে কি বুঝলেন? পারবেন তো? লোকটা সব কথা ভালো করে শুনে বলল, আচ্ছা বুঝেছি, আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি এঁকে দিচ্ছি। লোকটা খাতা পেন্সিল নিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ল এবং ভিডিওটা বারবার লক্ষ্য করে ছবিটা আঁকতে শুরু করলো। ছদ্মবেশী জোকারের অরিজিনাল লুকের যদি কিছুটাও পাওয়া যায়, তাতেও বোধহয় এই কেসের তদন্ত খানিকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এইসব চিন্তাভাবনা করে ইন্দ্রনাথ আর নীলাদ্রি প্রখ্যাত এই শিল্পীকে খবর দিয়ে আনিয়েছে, যাতে মোটামুটি একটা ছবি তারা হাতে পায়। তাই এখন সেই অঙ্কন প্রণালীর দিকে এক দৃষ্টে চেয়ে ইন্দ্রনাথ আর নীলাদ্রি সেই বয়স্ক শিল্পীর আঁকা দেখছে। ঘণ্টা দেড়েক পরে আঁকাটা শেষ হয়। অতঃপর সেই শিল্পী নিজের পারিশ্রমিক মিটিয়ে নিয়ে চলে যায়। ছবিটা দেখে ইন্দ্রনাথ ও নীলাদ্রি তেমন অবাক হয় না, কারণ ছবিটা আর 5টা সাধারণ মানুষের মতো একজন মানুষের ছবি, যে মানুষকে ইন্দ্রনাথ কিংবা নীলাদ্রি আগে কখনো দেখেনি। নীলাদ্রি, ছবিটা তো টাকা পয়সা দিয়ে আঁকালাম, কিন্তু লোকটাকে তো কিছুতেই চেনা চেনা লাগছে না, এমনকি আগে কখনো দেখেছি বলেও মনে হচ্ছে না। কি করা যায় বলো তো? নীলাদ্রি, তুমি একটা কাজ করো, এই স্কেচটার কয়েকটা ছবি তুলে নিয়ে তুমি সমস্ত থানায় মেল করে দাও। এই রকম দেখতে কোনো ব্যক্তি চোখে পড়লেই তারা যেন অ্যারেস্ট করে নেয়। আচ্ছা, আমি এক্ষুনি মেল করে দিচ্ছি। নীলাদ্রি কলকাতার সমস্ত থানায় ছবিটা মেল করে দেয় এবং এই সময় ইন্দ্রনাথ হঠাৎ কি যেন একটা ভেবে নীলাদ্রিকে বলে, এই নীলাদ্রি, ব্লগার অভির ফেসবুক পেজে বছরখানেক আগে একটা লাইভ ভিডিও ভাইরাল হয়েছিল বলছিলে না? ওই ভিডিওটা একবার খুঁজে বের করো তো দেখি। আচ্ছা ইন্দ্রনাথ, আমি এক্ষুনি বের করছি। নীলাদ্রি ব্লগার অভির ফেসবুক পেজ খুলেই ভিডিও স্ক্রোল করতে করতে নিচের দিকে নামতে শুরু করেছে। কিছুক্ষণ পরই বছরখানেক আগে ভাইরাল হওয়া সেই লাইভ ভিডিওটা চালাতেই তাদের চোখ কপালে উঠল। ইন্দ্রনাথ বিস্ময়ে প্রকাশ করে বলল, কি? আরে এই তো সেই ছেলেটা, এইমাত্র এর ছবিতে এঁকে দিয়ে গেল। ইন্দ্রনাথ, আমরা পেয়ে গেছি। আমি শিওর
এই ছেলেই জোকারের ছদ্মবেশে এদেরকে খুন করেছে। কিন্তু এইভাবে তো ওকে খুনি প্রমাণ করা যাবে না। তাছাড়া আমরা ওকে আসল চেহারায় খুঁজে পাবো তার তো কোনো গ্যারেন্টি নেই। এইভাবে হবে না, বুঝলে তো। এই জোকারের পরবর্তী লক্ষ্য কে সেটা আমাদের আগে থেকে জানতে হবে, এবং সেই শিকারের সাহায্যেই আমরা শিকারি পর্যন্ত পৌঁছতে সক্ষম হব। এই দেখো তো, এই নীলাদ্রি এই ভিডিওটাতে কোথাও ছেলেটার নাম উল্লেখ করেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখছি। দেখো বন্ধুরা, আমি ব্লগার অভি রয়েছি তোমাদের সাথে। আজ হঠাৎ লাইভে এলাম, তার কারণ এখন তোমাদেরকে দেখাবো নীচ মানসিকতার এক অমানুষের নোংরামো ও নারী ললুপতা। আজ নারীরা রাস্তাঘাটে একদমই সেফ না। এই যে এই ছেলেটা, এর নাম অরুণ মণ্ডল। এ বাসে উঠে এই দিদিটার সাথে, দিদি আপনার নাম? আমার নাম রঞ্জনা। এই রঞ্জনা দিদির সাথে কি অশ্লীল ব্যবহার করেছে তা আপনারা জানতে পারবেন। শুনলে ইন্দ্রনাথ, ছেলেটার নাম অরুণ, অর্থাৎ গতকাল আমরা ঠিক অনুমান করেছিলাম। তার মানে ওই জোকারের পরবর্তী শিকার আর দিয়ে শুরু নামের একজন। নীলাদ্রি, তুমি ভিডিওটা আরও একবার প্রথম থেকে দাও। ওখানে আর দিয়ে এইমাত্র একজনের নাম আমি শুনলাম। ভিডিওটা আরও একবার প্রথম থেকে চালানো হলো। দেখো বন্ধুরা, আমি ব্লগার অভি রয়েছি তোমাদের সাথে। আজ হঠাৎ লাইভে এলাম, তার কারণ এখন তোমাদেরকে দেখাবো নীচ মানসিকতার এক অমানুষের নোংরামো ও নারী ললুপতা। আজ নারীরা রাস্তাঘাটে একদমই সেফ না। এই যে এই ছেলেটা, এর নাম অরুণ মণ্ডল। এ বাসে উঠে এই দিদিটার সাথে, দিদি আপনার নাম? আমার নাম রঞ্জনা। এই রঞ্জনা দিদির সাথে কি অশ্লীল ব্যবহার করেছে তা আপনারা জানতে পারবেন। নীলাদ্রি, মেয়েটার নাম রঞ্জনা। জোকার এবার মেয়েটাকে খুন করবে। তুমি তাড়াতাড়ি ওই মেয়েটার ঠিকানা কিংবা যোগাযোগ নম্বর কালেক্ট করো। আর হ্যাঁ, তার আগে ভালো করে সার্চ করে দেখো পরপর যে 3টে খুন হয়েছে তাদের মধ্যে কত দিনের ব্যবধান রয়েছে। হ্যাঁ ইন্দ্রনাথ, আমি এক্ষুনি দেখছি। তারপর ভালো করে সার্চ করে নীলাদ্রি বলল, ইন্দ্রনাথ, প্রতিটা খুনের মাঝে 7 দিনের গ্যাপ, অর্থাৎ আমাদের হাতে আর মাত্র একটা দিন সময় আছে। এই একদিনের মধ্যেই রঞ্জনা নামের ওই মহিলার মোবাইল নম্বর ট্র্যাক করতে হবে, আর তবেই আমরা জোকার অবধি পৌঁছতে পারবো আর রঞ্জনাকে বাঁচাতে পারবো। নীলাদ্রি, তুমি ঠিকই বলেছ। তাই আর একদম দেরি না করে রঞ্জনার মোবাইল নাম্বারটা যোগাযোগ করো আর নাম্বারটা দ্রুত ট্র্যাক করা শুরু করো। পরের দিন সেই রঞ্জনার ফোন নাম্বার ট্রেস করে লোকেশন ফলো করতে করতে তারা দুজন যেতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ সেই ট্র্যাক স্থায়ী হয় না। বাসে করে লোকেশন দেখতে থাকা অবস্থায় হঠাৎই ট্র্যাকিং অফ হয়ে যায়। সিম বন্ধ হয়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। ইন্দ্রনাথ সর্বশেষ অবস্থানটা নোট করে নিয়ে ফেসবুকে লগ ইন করে। একটু পরপরই মেয়েটার ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করতে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসেরও দেখা পায় না। ইন্দ্রনাথ ও নীলাদ্রি বুঝতে পেরেছে যে মোবাইল নম্বর ট্র্যাক যখন কেটেছে তখন রঞ্জনা নির্ঘাত ওই জোকারের কবলে পড়েছে। ইন্দ্রনাথ, মোবাইল ট্র্যাক তো কেটে গেল, এবার কি হবে? দেখো, যেখানে ট্র্যাক কাটলো তার 2 কিলোমিটারের মধ্যেই কোথাও জোকার রঞ্জনাকে নিয়ে যাবে। এর থেকে বেশি দূরে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের এই সার্কেলের মধ্যেই দ্রুত খোঁজ চালাতে হবে। এতক্ষণে হঠাৎ জ্ঞান ফিরতেই রঞ্জনা দেখে তার হাত পা একটা কাঠের চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা। হাত পা টেনে নিজের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে সে। আমাকে ধরে এনেছো? কে? ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু কোনো সারা শব্দ নেই। নিজের বাঁধন নিজে খোলারও কোনো উপায় নেই। হঠাৎ রঞ্জনা দেখে তার সামনেই একটা ভিডিও স্ট্যান্ডে তার মোবাইলটা আটকে রাখা হয়েছে। আজকে তার সাথে কি হতে চলেছে এটা ভাবতেও তার এক মুহূর্ত দেরি হয় না। গত 20-25 দিন ধরে পরপর 3টে এই একই ধরনের লাইভ সে ফেসবুকে দেখেছে।
তবে আজ কি তার সাথেও এমন কিছু ঘটতে চলেছে? হঠাৎই একটা সাদা কাগজ উড়ে এসে পড়ে তার সামনে, ঠিক মাথার উপরেই যেন আটকে ছিল এটা। কালো মোটা কালি দিয়ে বেশ গম্ভীরভাবেই লেখা হয়েছে, হ্যালো হ্যালো রঞ্জনা, ও সরি, হ্যালো সেলিব্রিটি ম্যাম। ফেসবুকে ফলোয়ার্স কামানো, লোকজনের দৃষ্টি আকর্ষণ করা, এসব তো বেশ ভালো করেই শিখেছেন। তা এটা নিশ্চয়ই জানেন মেয়েদের সেলিব্রিটি হওয়ার সহজ উপায় কি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ধরেছেন। দেহ ব্যবসায়ী হচ্ছে সেলিব্রিটি হওয়ার সহজ উপায়, দ্য ইজিয়েস্ট ওয়ে। ইয়েস, আর দেহ ব্যবসা মানে পতিতাবৃত্তি নয়। ইয়েস, প্রতিতাবৃত্তি নয়। পতিতারা তো আর সেলিব্রিটি হতে পারে না। রাতারাতি সেলিব্রিটি হয় তারা যারা একটা করে বিছানা ডিঙিয়ে ডিঙিয়ে যৌবনে প্রতিযোগিতায় প্রথম হয়। তবে সব সময় যে ওইভাবেই নারীরা সেলিব্রিটি হয় তা কিন্তু মোটেও নয়। কেউ কেউ শরীরে সার্জারি করে, আবার কেউ কেউ ছোট কাপড় পরে লাইভ করে ফেমাস হয়। কেউ আবার অশ্লীল কথা আর গালাগালি দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়ে হয়ে ওঠে সেলিব্রিটি। তা তুই তো সেইগুলো করতে পারিসনি, হ্যাঁ? তাই একটু ভিন্ন প্রচেষ্টা করছিলিস আর কি, হ্যাঁ? মায়ের জাতি হিসেবে তোকে ওই দিন একটু সম্মান আমি বেশি দেখিয়েছিলাম, আর তুই সেই সুযোগে সেলিব্রিটি হওয়ার ধান্দা করলি। কিন্তু তবুও তো তুই তেমন বড় সেলিব্রিটি হতে পারলি না। সেলিব্রিটি হওয়ার জন্য যেন কি কি করতে হয়? কাপড়, ও ইয়েস, কাপড় খুলতে হয়। আজ শুরু করে দে তাড়াতাড়ি, সামনে ফোন রাখা আছে। মেয়ে বলেই আমি কাপড়টা নিজে খুলে দিলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, খোল 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 খোল, নিজের কাপড় খোল খোল খোল। কাম অন কাম অন কাম অন, লেটস ডু ইট, লেটস ডু ইট, ডু ইট, ডু ইট, খোল খোল। তুমি 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 কি আমাকে আমাকে এইভাবে এখানে ধরে এনেছো কেন? কি চাও, কি চাও তুমি? আর কেনই বা এক এক করে সব সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদের খুন করছো তুমি? কি চাও, কি চাও তুমি? তোরা কন্টেন্ট ক্রিয়েটার? তোরা কি কন্টেন্টের উপর কাজ করিস একটু শুনি। বল 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 বল, স্পিক আউট, স্পিক আউট। রঞ্জনা কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারে না। অসহায়ের মতো চারদিক দেখতে থাকে। এরই মাঝে বেজে ওঠে জোকারের সেই বিখ্যাত মিউজিক, আর সাথে সাথে একটা লম্বা ছায়া পড়ে তার সামনে, এবং সে দরজার দিকে তাকাতেই দেখতে পায় জোকার দাঁড়িয়ে আছে সেই অন্ধকার ঘরের দরজায়। রঞ্জনা তার দিকে তাকাতেই সে একটা বিকৃত বাঁকা হাসি হাসে। জোকারের বিকৃত হাসি দেখে রঞ্জনার গলা শুকিয়ে আসে। হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। জোকার হাসতে হাসতে এগিয়ে আসে, অতঃপর রঞ্জনার সামনে একটা ছোট টুল টেনে নিয়ে বসে। কোনো কথা না বলে শুধু হাসতে থাকে সে। তার সেই অর্থহীন হাসির কোনো মানে খুঁজে পায় না রঞ্জনা। শুধু ভয়ঙ্কর চিন্তায় এসে ভিড় করে তার মাথায়। জোকার রঞ্জনার কানের কাছে মুখ নিয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, ওই দিন খুব সতীপনা দেখিয়েছিলি তাই না? তোর গায়ে হাতটা একটু লেগেছিল না লাগেনি তার ঠিক নেই, আর তুই রীতিমতো আমাকে রেপিস্ট বানিয়ে দিয়েছিলি। এই আজকে যদি সত্যি সত্যি তোকে রেপ করে ছেড়ে দিই তখন কি হবে রে? হ্যাঁ হ্যাঁ, আর যদি তোর নগ্ন শরীরটা ফেসবুক লাইভে সবাইকে দেখিয়ে দিই তখন কি হবে? খুব শখ না রে তোর সেলিব্রিটি হওয়ার? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আজ তোকে খুব বড় সেলিব্রিটি বানিয়েই দেব। কথাটা শেষ করেই মোবাইলটা হাতে নেয় জোকার। নিজের ফোনের ওয়াইফাই কানেক্ট করে রঞ্জনার সাথে।
এবং তার ফোন থেকে ফেসবুকে পোস্ট অপশন থেকে একটা লাইভ স্টার্ট করে সে। এদিকে অনেকক্ষণ ধরেই কাঙ্ক্ষিত লাইভের জন্য অপেক্ষা করছিল ইন্দ্রনাথ ও নীলাদ্রি। হঠাৎ করে লাইভ শুরু হলেই তাদের আর চোখ এড়ায় না। রঞ্জনা রায়ের ফেসবুক ফলোয়ার প্রায় 3000। লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথেই কয়েক হাজার ভিউ পেয়ে গেল। এই লাইভটাতেও সেই একই ক্যাপশন, আ নিউ অপারেশন। মাত্র 3 শব্দের এই ক্যাপশনটা এখন মানুষের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো ক্যাপশন। এমন চরম মুহূর্তে ইন্দ্র ও নীল জ্যামে আটকা পড়ে যায়। বাসের পিছনের দিকে সিটে বসে কানে হেডফোন গুঁজে লাইভ দেখতে শুরু করে তারা। জোকার একটা ছোট টুল টেনে নিয়ে বসে মেয়েটার সামনে। তারপর তার কানের কাছে মুখ নিয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, এই এই একদম কাঁদবি না, কাঁদবি না। আজকে শুধুই চিৎকার করবি তুই, চিৎকার করে বলবি জোকার নির্দোষ ছিল, তুই নিজের স্বার্থের জন্য মিথ্যা বলেছিলি। বল বল বল, চিৎকার করে বল, বল বল জোকার নির্দোষ ছিল, বল। মেয়েটি কোনো কথা না বলে কেবল কেঁদেই চলেছে। তার কান্না যেন সহ্য হয় না জোকারের। সে মেয়েটির মুখ চেপে ধরে বলে, এই এই দেখ দেখ, আমাকে দেখ দেখ, চিনতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছেলে। হ্যাঁ, চুপ চুপ, একদম চুপ, কাউকে বলার দরকার নাই। কি তুমি? কথাটা বলি রঞ্জনা কেঁদে ফেলে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার বড্ড ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? না 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 না, কোনো কান্নাকাটি হবে না আজ। কেবল চিৎকার করবি তুই, শুধুই চিৎকার করবি। বল, তাড়াতাড়ি বল। মেয়েটি কি করবে কিছুই বুঝতে পারে না। অবশেষে হালকা স্বরে বলে, হ্যাঁ জোকার, তুমি তুমি নির্দোষ ছিলে। হ্যাঁ, তুমি একদম নির্দোষ ছিলে। সেদিন আমি তোমাকে ঠকিয়েছিলাম, আমি তোমাকে বদনাম দিয়েছিলাম। কথাটা শেষ হতেই জোকার একটা বিচ্ছিরি হাসি হাসে, ঘাড় একদিকে কাত করে বলে, হয়ে গেল, হয়ে গেল। তুই তো বলেই দিলি আসল কথা। কিন্তু এতদিন যা হয়েছে, এতদিন আমি যা সহ্য করেছি, তার কি হবে শুনি? হ্যাঁ, না 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 না, তোকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে, শাস্তি তোকে পেতেই হবে। আমার জীবন থেকে এতগুলো বছর বরবাদ করে দেওয়ার জন্য তোকে শাস্তি পেতেই হবে। পাশের ছোট্ট টেবিলটা কাছে টেনে নিয়ে আসে সে। পুরো টেবিল জুড়ে নানা ধরনের অস্ত্র রাখা আছে। দেখে মনে হয় যে রিমান্ড দেওয়ার জন্যই সাজানো হয়েছে এই অস্ত্রগুলো। জোকার সেখান থেকে একটা ছোট ছুরি তুলে নিয়ে ধার দেওয়ার মতো করে হাতের তালুতে ঘষতে থাকে। ছুরিটা বারবার মেয়েটার চোখের সামনে নাড়িয়ে বোঝাতে থাকে এটা তার উপরেই ব্যবহার হবে। মেয়েটি পিছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক চুলও নড়তে পারে না। জোকার মেয়েটির বাঁ হাত ধরে টানে, ছুরিটা হাতের কবজির উপর ধরে রেখে বলে, এই দেখ, ইচ্ছে করলেই তোর গায়ের সব কাপড় খুলে নিতে পারতাম, তারপর আগের দুজনের মতো কঠিন শাস্তি দিতে পারতাম। তোর লজ্জাস্থানের ভিতরে নার্ভগুলো প্লাস দিয়ে টেনে টেনে বের করে নিতে পারতাম। মেয়ে মানুষ, মায়ের জাত, তাই ছাড় দিলাম তোকে। তোর উপরে আমার যতটা রাগ ছিল সেটা তোর হৃৎপিণ্ড চিবিয়ে খেয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল, কিন্তু মায়ের জাতি হিসেবে ছাড় পেয়েছিস তুই। এসব কথায় রঞ্জনার ভয় হয়তো অনেকটাই কমে গিয়েছিল, তাই সে কান্না থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল জোকারের দিকে। কিন্তু জোকার অতটাও ভালো ছিল না। একটা বাঁকা হাসি হেসে মেয়েটার কবজিতে একটা পুঁচ বসিয়ে দেয়। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমি মরে গেলাম।
হাতের শিরা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ছিটকে এসে জোকারের মুখের ওপর পড়ে। সে তার লম্বা জিভটা বের করে কয়েক ফোঁটা রক্ত চেটে নেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, কত সুন্দর, কত সুন্দর এই তাজা রক্তের ঘ্রাণ। কতদিন অপেক্ষা করেছি তোর রক্তের এই ঘ্রাণ নেব বলে। মেয়েটা এই আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। একটা চিৎকার করেই শান্ত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জোকার হাসতে হাসতে ছুরিটা রেখে দেয়। মেয়েটার হাতে ব্যান্ডেজের কাপড় পেঁচিয়ে দেয়। প্লাসটা হাতে নেয়, লোহার প্লাস, ওজন প্রায় 1 কেজি। প্লাসটা নিয়ে মেয়েটার চোখের সামনে কতক্ষণ ক্যাচ ক্যাচ করে শব্দ করে সেটা দিয়ে। অতঃপর মেয়েটার নিচের ঠোঁটে চাপ দেয় সেটা দিয়ে। একটা ঠোঁটে প্লাস লেগে থাকার ফলে চিৎকারও করতে পারে না মেয়েটা। জোকার প্লাসটা ছেড়ে দিতেই তা মেয়েটার ঠোঁটের সাথে আটকে ঝুলে থাকে। প্রায় 1 কেজি ওজন একটা ঠোঁটের পক্ষে বহন করা সম্ভব নয়। ঠোঁটটা আস্তে আস্তে দাঁতের মড়ি থেকে খুলে আসতে চায়। জোকার মেয়েটার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, এই ঠোঁট দিয়েই ওই দিন মিথ্যাগুলো বলেছিলি, আজ দেখ দেখ কেমন লাগে, দেখ। মেয়েটা যথাসম্ভব ঠোঁট বঁকা করে টেনে টেনে সহ্য করার চেষ্টা করে, কিন্তু জোকারের তা সহ্য হয় না। সে টুলে উঠে দাঁড়ায়, একদম সুচলো একটা চাকু দিয়ে মেয়েটার পুরো শরীর ছিন্ন ভিন্ন করতে থাকে। একদম বাদুড়ের আঁচড়ের মতো দাগে ছেয়ে যায় রঞ্জনার পুরো শরীর। কাপড়টা বহু টুকরো হয়ে যায়, তবুও শরীরের সাথে আটকে থাকে। এমনটা করার পর জোকার শয়তানের মতো হো হো করে হাসতে থাকে। বাসটা ব্রেক করতেই লাইভ থেকে চোখ সরে যায় ইন্দ্র আর নীলের। বাইরে তাকিয়ে দেখে আনুমানিক লোকেশনে তারা পৌঁছে গেছে। তাড়াতাড়ি বাস থেকে নেমে বাড়িটার উদ্দেশ্যে রওনা হয় দুজন। বাড়ির ভেতরে ঢুকতেই দেখে একটা রুম থেকে আলো আসছে। তাড়াতাড়ি রুমের দরজায় কান পাতে নীলাদ্রি। ভিতরের শব্দ শুনেই বুঝে যায় এটাই আসল ঠিকানা। ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ, আমরা সঠিক জায়গায় এসেছি, প্রস্তুত হও। ইন্দ্রনাথ তার সরকারি পিস্তলটা বের করে সামনে তাক করে। দরজায় প্রচণ্ড জোরে একটা লাথি দিতেই দরজাটা খুলে যায়। ভেতরে তাকাতেই দেখে মেয়েটার ছিন্ন ভিন্ন লাশ মাটিতে পড়ে আছে, আর জোকার একটা চাকু হাতে তার দিকেই তাকিয়ে আছে। ইন্দ্রনাথ 2 পা এগোতেই অরুণ তার হাতের চাকুটা তার দিকে ছুঁড়ে মারে। ইন্দ্রনাথ একদিকে সরে এসে একটা গুলি তাক করে জোকারের হাঁটুর নিচে। জোকারের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে। মাটিতে পড়ে গিয়ে আবার উঠে বসে চেয়ারের উপরে। ইন্দ্রনাথ আরও একটা পায়ে হাঁটুর নিচ বরাবর গুলি করে। সঙ্গে সঙ্গে 2টো হাত উপরে তুলে ইশারায় বুঝিয়ে দেয় জোকার আত্মসমর্পণ করেছে। অতঃপর ইন্দ্রনাথ আর নীলাদ্রি তার দিকে এগিয়ে যেতে বিকৃতভাবে হাসতে হাসতে জোকার বলে, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। এখন যদি আমার ফাঁসিও হয় তাতে আমার কোনো দুঃখ নেই। কি রকমের প্রতিশোধ? তুমি যাদেরকে খুন করেছো তারা তোমার কি এমন করেছিল যে তাদেরকে একেবারে প্রাণে মারতে হলো, তাও আবার এরকম কষ্ট দিয়ে? ওরা আমার সঙ্গে অন্যায় করেছিল স্যার, চরমতম অন্যায়। কি ঘটেছিল তোমার সঙ্গে তার খানিকটা আমরা জানি। এই কেসের তদন্তের সময় ব্লগার অভির ফেসবুক লাইভে দেখেছিলাম, কিন্তু আসল ঘটনাটা কি ঘটেছিল সেদিন সেটাই আমরা জানতে চাই, বলো। চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষতেই অরুণ তাল হারিয়ে একটু সামনের দিকে ঝুঁকে পড়ে। লোকাল বাসের মাঝখানের ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে থাকার ফলে সামনের দিকে ঝুঁকতেই তার ডান হাতটা একটা যুবতী মেয়ের গায়ে লেগে যায়। অরুণ এমনিতেই একটু লাজুক ছেলে। মেয়েটির গায়ে হাত লাগতেই সাথে সাথে হাত গুটিয়ে সে একটু কাচুমাচু হয়ে মেয়েটাকে সরি বলে। সরি সরি ম্যাডাম, সরি। কিন্তু মেয়েটি যেন শান্ত হয় না। আধো লাল চোখ দুটো দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তার দিকে, এমনকি রাগে ফুঁপিয়ে শ্বাস নিতে থাকে। সাধারণভাবেই অরুণ একটু ভীতু প্রকৃতির, তবে সে আগে ভীতু ছিল না।
অন্যায় দেখলেই অকপটে প্রতিবাদ করত, কিন্তু একবার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উল্টে মানুষেরই মার খায় সে। যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সে তাকে কিছু বলেনি, কিন্তু তার আশেপাশের মানুষগুলোই তাকে মেরেছিল। তখন কেউ একজন এসে তাকে বাঁচায় এবং এই রকম পরের গণ্ডগোলে আর মাথা গলাতে বারণ করে। অরুণ একসময় মার্শাল আর্ট শিখেছিল, কিন্তু ওই দিন সে কোনো প্রতিবাদ করেনি, মার খেয়েছিল চুপ করে। তখন সমাজের প্রতি এক প্রকার ঘৃণাই জন্মে গিয়েছিল তার, তাই চুপ করে সহ্য করেছিল সে, কাউকে কিছু বলেনি। আর ওই দিনের পর থেকেই সে একটু ভীতু হয়ে যায়। দেশের মানুষকে সে হিংস্র জানোয়ার মনে করে, তাই সে একটু ভয়ে ভয়ে মেয়েটির দিকে তাকায় আবারও। মেয়েটি তখন রাগে ফুঁসছে, লালচে চোখ দুটো দিয়ে যেন ভয় দেখাচ্ছে অরুণকে। অরুণ এই ভরা লোকাল বাসে কোনো প্রকার ঝামেলা চায় না, তাই কাঁচুমাচু করে আরও কয়েকবার সরি বলে মেয়েটিকে। সরি, আসলে বাসটা ব্রেক কষতেই নিজের নিয়ন্ত্রণটা কেমন হারিয়ে ফেলেছিলাম। সরি, প্লিজ কিছু মনে করবেন না। এতে মেয়েটি স্বাভাবিক তো হয়ই না, বরং সিট থেকে উঠে অরুণের সাথে তর্কাতর্কি করতে শুরু করে দেয়। অসভ্য ছেলে কোথাকার! বাসের মধ্যে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে এই তোমাদের মতো কিছু লোকের কারণে না? আমাদের মতো মেয়েরা বাড়ির বাইরে বের হতে পারি না। অরুণ ভয়ে চুপসে যায়। এমনটা সে আশা করেনি। মেয়েটা যে ভরা বাসে এমন একটা সিন ক্রিয়েট করবে এটা তার ধারণার মধ্যেই ছিল না। তবু সে শান্ত মাথায় বলতে থাকে, দেখুন দিদি, আমি ইচ্ছে করে আপনাকে টাচ করিনি। বাসটা জোরে ব্রেক কষল বলে তাল হারিয়ে পড়ে গেছি। অনেক হয়েছে, আর না তোমাকে অত শুদ্ধ ভাষায় কথা বলতে হবে না। ব্রেকের বাহানা দিয়ে মেয়েদের গায়ে হাত দেবে, আমার ন্যাকামিও করবে 16 আনা, তাই না? এই যে দিদি, একটু সাবধানে কথা বলুন। এখানে এই বিষয় নিয়ে চেঁচিয়ে কি বোঝাতে চাইছেন? আপনি কি খুব সতীসাধ্যী নারী? ভুলবশত ঘটে যাওয়া একটা ঘটনাকে আপনি হ্যারাসমেন্ট বলে হাইলাইট করছেন কেন? কে মেয়েদেরকে হ্যারাস করে আবার বড় বড় লেকচার দিচ্ছ? সত্যি তো, সত্যি এই তোমাদের মতো লোকেরা না ভদ্র পোশাক পরে বাসে ওঠে এরকম অসভ্যতা করার জন্য। তোমরা কতটা ভদ্র সে আমার অনেক জানা আছে। অরুণের মেজাজ ক্রমশই গরম হয়ে যায়, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে সে। কিন্তু মেয়েটি এই সব কিছু পাত্তা না দিয়ে চেঁচামেচি শুরু করে দেয় বাসের মধ্যেই। বাসের লোকের নজরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই মেয়েটি। বাসের লোকেরাও এমন সময় কানাঘুষো শুরু করে দিয়েছে। অরুণের মনে আবারও ভয় বাসা বাঁধতে শুরু করে। যদি এখন বাসের লোকেরা তাকে ভুল বুঝে আবার মারতে শুরু করে তখন কি হবে? এমনিতেই একবার লোকের উপকার করতে গিয়ে জনগণের মার খেতে হয়েছে তাকে, তাই গণধোলাইয়ের প্রতি একটা ভয় তার অন্তরে সেট হয়ে আছে। সে কোনো রকমে বিষয়টি এড়িয়ে গিয়ে বাস থেকে নেমে পড়তে চায়, কিন্তু ততক্ষণে অনেকেই ফেসবুকে ভিউ পাওয়ার জন্য ফেসবুক লাইভ শুরু করে দিয়েছে। আর মেয়েটাও সেলিব্রিটি হওয়ার ধান্দায় আরও জোরে চিৎকার করে নোংরা নোংরা কথা শোনাচ্ছে অরুণকে। এই সব কিছু দেখে সে নিজেকে আর সামলে রাখতে পারে না। সে রাগে গজগজ করতে করতে বলে, আরে বাবা, ভুল করে আপনার গায়ে টাচ লেগেছিল, তবু আমি বহুবার সরি বলেছি, কিন্তু আপনি তার যোগ্যই নন। আপনি চাইছেন এই চেঁচামেচি করে সেলিব্রিটি হতে? কি সমস্যা আপনার? আপনার এত যখন সমস্যা, তবে প্রাইভেট গাড়িতে করে যেতে পারলেন না কেন? এই লোকাল বাসে ঠেলে ঠেলে উঠলেন কেন? আপনি এত সতীসাধ্যী নারী যে ভুলেও আপনার গায়ে টাচ লাগা যাবে না? তো এটা কি ড্রেস পরেছেন? হ্যাঁ, কি ড্রেস পরেছেন? পিছন দিয়ে তো ওই প্রায় পুরো একেবারে সব ফিতেগুলো দেখা যাচ্ছে। ওড়নাটাও তো ঠিক মতো নেই, পুরো এলাকা জুড়ে বুক দেখিয়ে বেড়াচ্ছেন, আর এখানে আসছেন ভাব দেখাতে। সরুন সরুন, এখান থেকে সরুন, যত সব অভদ্র মেয়ে। অরুণের কথাগুলো মেয়েটির মোটেও পছন্দ হয়নি। সে আরও রেগে যায়, আরও ফুঁসতে থাকে। মানুষের দিকে তাকিয়ে বিচার চাওয়ার ভঙ্গিতে বলতে থাকে, আপনারা কি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন? হ্যাঁ, এই বদমাশ ছেলেটা আমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, আর আপনারা চুপচাপ দেখছেন। আজকে যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, তার সাথে এমন হতো, তাহলেও আপনারা চুপ থাকতেন তো? মেয়েদের কথা শুনলে এমনিতেই অনেক ছেলে সুপারম্যান হয়ে যেতে চায়, তার উপরে এমন একটা পরিবেশ, আবার 3-4টে ফোন দিয়ে ফেসবুক লাইভ চলছে। এখন কিছু একটা করতে পারলে সেলিব্রিটি হওয়া ঠেকায় কে?
ছেলেগুলোর ভিতরে রক্ত টকবক করতে শুরু করে দিয়েছে। ফেসবুক লাইভে অনেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছে, মার মার এই শালাকে মার। ওরা বাসে ওঠে মেয়েদের স্পর্শ করার জন্য, এই সমস্ত কমেন্ট। এসব দেখে তো ছেলেগুলো আর নিজেদের সেলিব্রিটি হওয়ার চিন্তা মাথা থেকে ফেলতে পারে না। অরুণকে মারতে উদ্যত হয় কয়েকজন। বাসের প্রায় অধিকাংশ লোকই এখন অরুণের বিরুদ্ধে। অরুণ অবস্থা বুঝতে পেরে সবাইকে বোঝাতে চায় যে ও ইচ্ছে করে টাচ করেনি, ভুল করে গায়ে হাত লেগে গিয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? কয়েকটি ছেলে মিলে অরুণকে মারা শুরু করে দেয়। অরুণ শুধু নিজের মাথা নিরাপদ রাখার চেষ্টা করে আর জোরে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে সে কিছুই করেনি। আরে মেরো না, মেরো না, আরে আমি ইচ্ছা করে করিনি, আমি ওনার শরীরে হাত দিইনি, আমাকে মেরো না। সামান্য কিছু লোক কেবল বলছে মারামারি বন্ধ করার জন্য, আর অধিকাংশ লোকই অরুণকে কিল ঘুষি থাপ্পড় কষিয়ে দিচ্ছে। অরুণ নিজে একজন মার্শাল আর্ট পারদর্শী। সে এখন চাইলেই ভিড়ের ভিতরে এক একজনকে মেরে ঘায়েল করতে পারে, কিন্তু সে কাউকে আঘাত করতে পারে না। সবসময় নিজেকে মারামারি থেকে দূরে রাখার চেষ্টা করে সে। কিন্তু এখন তার এমন অবস্থা হয়েছে যে পারছে না কাউকে কিছু বলতে, পারছে না কিছু করতে। বহুক্ষণ এমন ঝামেলা হওয়ার পর কয়েকজন বয়স্ক শিক্ষিত লোক মারামারিটা থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে বহু কিছু হয়ে গিয়েছে। অরুণের গায়ের জামাটার অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে, প্যান্টের হাঁটুর জায়গাটাও ছিঁড়ে গিয়েছে, মাথার বিভিন্ন জায়গায় ফুলে গিয়েছে, হাতের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়েছে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে অরুণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারে না সে। কয়েকজন লোক অরুণকে ঘাড়ে ধাক্কা মেরে বলে, অরুণ থ হয়ে দাঁড়িয়ে থাকে। কেবল তার দুটো চোখ দিয়ে জল ঝরছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনায় তার পুরো মাথা ঝিমঝিম করতে থাকে। আস্তে আস্তে হিংস্র মনোভাব জেগে উঠতে থাকে তার ভিতরে। ঘন ঘন শ্বাস নিতে থাকে সে। মাথা নিচু করে মনে মনে বাসের মধ্যে সেই হিংস্র মানুষগুলোর চেহারা সে মুহূর্তের মধ্যেই মুখস্থ করে নেওয়ার একটা চেষ্টা করে। মেয়েটা তখনও রাগে ফুঁসছে, কেমন একটা ভাব দেখাচ্ছে সে। অরুণ কতক্ষণ এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়ে আছে, আর মেয়েটার চেহারার পুরো ডিটেল মুখস্থ করে নিচ্ছে। মেয়েটা আবার একটু ভেঙচি কেটে বলতে থাকে, ভবিষ্যতে আর কোনো মেয়েকে হ্যারাস করার আগে না আজকের কথাটা বারবার মনে করিস। অরুণ নিজের মধ্যেকার রাগ চেপে রেখে গম্ভীর গলায় বলে ওঠে, সি ইউ অ্যাট ওয়ান্স। মেয়েটি অরুণের কথাটার মানে বুঝে কিছু বলার আগেই বাস থেকে নেমে পড়ে অরুণ। বাসের বাইরে রাস্তার পাশেও অনেক লোক দাঁড়িয়ে আছে, যারা এতক্ষণ বাসের ভিতরের ঘটনা দেখছিল। এতক্ষণ পরে অরুণকে নামতে দেখেই এক একজন এক এক রকম কথা বলতে থাকে। অরুণ চুপচাপ মাথা নিচু করে শুনতে থাকে এই সব কটু কথা, আর মনের মধ্যে নিজের রাগগুলোকে লালন করতে থাকে। দাঁত কিরকির করতে করতে ভাবে, তোরা আমাকে কঠিন হতে বাধ্য করেছিস, এবার দেখবি আমি কি কি করতে পারি। অরুণ সেই অবস্থায় হাঁটতে হাঁটতে নিজের অফিসে পৌঁছায়, কিন্তু সেখান থেকেও তাকে তাড়িয়ে দেয় অফিস ম্যানেজার। বাসে মেয়েদের সাথে অসভ্যতামি করেছো, ফেসবুকে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তাই ওই মুখ নিয়ে তুমি আর এই অফিসে আসবে না। এখানকার দরজা আজ থেকে তোমার জন্য বন্ধ। অরুণ কাঁদতে কাঁদতে হেঁটে চলে অজানা কোনো একদিকে। এখন সে কি করবে জানে না, বোধহয় সুইসাইড, কারণ এমন পরিস্থিতিতে সুইসাইড করা ছাড়া তার কাছে আর কোনো অপশন নেই। অমনি কোথা থেকে বাইক নিয়ে অরুণের কাছে আসে অরুণের বন্ধু প্রীতম। তার এই অবস্থা দেখে সে বলে,
বন্ধু, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? জানতে হবে না তোকে, তুই শুধু বাইক নিয়ে দ্রুত যা, গিয়ে 210 নম্বর বাসের সবগুলো যাত্রীর ছবি তুলে নিয়ে চলে আয়। আর বাসের মধ্যে গাঢ় আকাশি রঙের টপ স্কার্ট পরা একটা মেয়ে আছে, তার কয়েকটা ছবি তুলে নিয়ে আয়, যা। কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলবি। তোকে যা বলছি সেটা কর, এখন বেশি কথা বলিস না। প্রীতম আর বেশি কথা না বাড়িয়ে অরুণের কথা মতো বাসের সবার ছবি তুলে আনে। অরুণ বাড়িতে গিয়ে চুপি চুপি নিজের ঘরে ঢুকে পড়ে আর কাপড় পরিবর্তন করে স্নান সেরে নেয়। বিকালে প্রীতমকে কল করে তাকে বিস্তারিতভাবে সব খুলে বলে। প্রীতমের সাথে অরুণের বন্ধুত্ব অনেক দিনের। অরুণ সম্পর্কে সে ভালো করেই জানে সে যে এমন কিছুই করবে না তার উপরে প্রীতমের অগাধ ভরসা আছে। সে অরুণকে তার কথা মতো ছবিগুলো পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর টিভি দেখতে বসে অরুণ, কিন্তু খবরে তার নিজের ছবি দেখতেই ভয়ে তার চোখ কপালে উঠে যায়। মিডিয়ার অবাধ মিথ্যাচারগুলো কানে আসতেই রাগে ফুঁসতে থাকে সে। মনে মনে সংকল্প করতে থাকে, এবার আর কাউকে ছাড়ব না। বাঘের কানে খোঁচা দিয়ে বিপদ ডেকে এনেছিস তোরা, আমি এবার আমার প্রতিশোধ নেবই। অমনি অরুণের ঘরে ঢোকে তার বাবা মা। অজস্র গালাগালি করতে শুরু করে তাকে। ছি অরুণ, ছি, তুই শেষমেশ এত জঘন্য কাজ করেছিস। এখন মনে হচ্ছে সবচেয়ে পাপের কাজ আমরা করেছি তোকে জন্ম দিয়ে। তোকে জন্ম দেওয়া আমাদের পাপ হয়েছে অরুণ। তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে দূর হয়ে যা। অরুণ কিছুতেই তাদের বিশ্বাস করাতে পারে না যে তার কোনো দোষ ছিল না। তোর কোনো কথাই আমরা শুনতে চাই না। এক্ষুনি দূর হয়ে যা এই বাড়ি ছেড়ে, তোর মুখ যেন আর না দেখতে হয়। বাবা, আমি এমন নোংরা কাজ করিনি বাবা, আমাকে বিশ্বাস করো, আমি একেবারে নির্দোষ। অরুণের বাবা কিছুই বুঝতে চায় না। এমনকি মায়েরও কেবল একটাই কথা, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনো দিন যেন তোকে আমার চোখের সামনে না দেখি। অরুণের হৃদয়টা এবার ক্ষতবিক্ষত হয়ে যায়। জন্মদাত্রী মাও যখন আজকে তাকে বিশ্বাস করছে না, তখন আর কাকেই বা বোঝানোর বৃথা চেষ্টা করবে সে। 2 সেট কাপড় ব্যাগে নিয়ে মানি ব্যাগ আর মোবাইলটা পকেটে ভরে ঘর থেকে বেরিয়ে যায় সে। চারিদিকে সে এখন পরিচিত মুখ। কোনো বন্ধুও তাকে নিজের বাড়িতে থাকতে দিতে নারাজ। অরুণ কাউকে কিছুই বলে না, কোনো প্রকার প্রতিবাদ করে না। ব্যাগটা কাঁধে নিয়ে বিজলি বাতির আলোর নিচে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে সে। কালো টুপি মাথায় দিয়ে নিজের চেহারা আড়াল করে মোবাইলটা হাতে নেয় অরুণ। রেল স্টেশনের একটা ফাঁকা জায়গায় বসে ফেসবুকে লগইন করে। লগইন হতেই দেখতে পায় শতখানেক মেসেজ এসে জমা হয়ে আছে। সে ইনবক্সে ঢুকে মেসেজগুলো দেখতে থাকে এক এক করে। কেউ কেউ একটা লিঙ্ক পাঠিয়ে লিখেছে, এসব কি ভাই, আপনি এত খারাপ আগে তো জানা ছিল না। আবার কেউ কেউ একটা লাইভ ভিডিওর স্ক্রিনশট পাঠিয়ে লিখেছে, এ কি, এটা আপনিই না, আপনাকে আগে ভালো জানতাম, কিন্তু তলে তলে এই। আর কিছু লোক যারা একদম পরিচিত, তারা টিভিতে প্রচার হওয়া সংবাদের কয়েকটা ছবি পাঠিয়ে নিচে ভেসে থাকা শিরোনাম লাল কালি দিয়ে মার্ক করে পাঠিয়ে লিখেছে, ভাই এসব কি, আপনি তো এত খারাপ না, কিন্তু এই সব কি, কি হয়েছিল ভাই? অরুণ মেসেজগুলো দেখে একবার কাঁদে, আবার পরক্ষণেই একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে ভাবে, পস্তাবি, তোরা খুব পস্তাবি। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছিস তোরা, এবার কেবল শিকার করার পালা। পকেট থেকে মানি ব্যাগ বের করে দেখে 1000 কয়েক টাকা আছে। এই কটা টাকা দিয়ে চেহারা লুকিয়ে আর কদিনই বা থাকবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। প্রীতমকে ফোন করে একটা বাসার ব্যবস্থা করে দিতে বলে। একদম নিম্নমানের একটা বাসার খোঁজ দিতে বলে। ভাই, তোর এই খারাপ সময়ে আমি তোর পাশে থাকতে পারছি না, আমাকে ক্ষমা করিস।
অরুণ কাঁদো কাঁদো স্বরে বলে, আরে না না, ঠিক আছে। কালো টুপিটা ভালো করে মাথায় দিয়ে মাথা নিচু করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। এক পা করে আগে বাড়াচ্ছে আর গভীর চিন্তা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। বাসায় পৌঁছাতেই একটা বড় সড় মাস্ক মুখে লাগিয়ে একজনের কাছ থেকে চাবি নেয় সে। লোকটি অরুণের কাছে চাবি দিয়েই চলে যায়। রুমে প্রবেশ করেই পুরো রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয় সে। সব কিছু নিজের অনুকূলে দেখে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেয় আবার। দিনের ঘটনার যতগুলো লাইভ আছে সবগুলো দেখে নেয় সে। মনোযোগ দিয়ে দেখতে দেখতে পুরোটা মুখস্থ করে ফেলে। ইতিমধ্যেই কয়েকটি সংবাদ চ্যানেলে ওই মেয়েটির সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রচার শুরু হয়েছে। অরুণ ফেসবুক ইনবক্স থেকে সেই চ্যানেলগুলোর নাম দেখে নেয়। অতঃপর চ্যানেলগুলোর ওই সংবাদটা অফলাইন সেভ করে নেয়। নিউজে মেয়েটির ছোটোখাটো একটা পরিচয়ও দেওয়া হয়েছে। মেয়েটির নাম রঞ্জনা। এতটুকুই জানার দরকার ছিল অরুণের। সেই মেয়েটির পরিপূর্ণ ঠিকানা নোট করে নেয়। অতঃপর আবার পুরো সংবাদ শুনতে থাকে। সংবাদ পাঠকের প্রতিটা কথা অরুণের হৃদয়ে বিষাক্ত তীরের মতো আঘাত করতে থাকে। ক্রমশই রাগে ফেটে পড়তে শুরু করে সে। শুধু দাঁতে দাঁত ঘষতে ঘষতে পুরো সংবাদ শোনে আর প্রতিশোধের ইচ্ছায় জ্বলতে থাকে। সংবাদ দেখা শেষ হতেই ফেসবুক থেকে মেয়েটির আইডি খুঁজে বের করতে উঠে পড়ে লেগে যায় সে। মেয়েটির নাম হলো রঞ্জনা রায়। এই নাম ফেসবুকে অনেক কমন। মেয়ে আইডির 50% নামই মনে হয় রঞ্জনা। তাই খুঁজে বের করতে একটু বিপাকে পড়ে যায় অরুণ। কিন্তু হাল সে ছেড়ে দেয় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েটির ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পায় সে। ইতিমধ্যেই মেয়েটি ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 10,000 ফলোয়ার্স বানিয়ে ফেলেছে। অরুণ আবারও সেই ভয়ঙ্কর অর্থবহুল বাঁকা হাসি দেয়। মেয়েটির আইডিটা সি ফার্স্ট করার পরে একটা মেসেজ পাঠায়, অন্যের সম্মান বলি দিয়ে সেলিব্রিটি হওয়ার জন্য আপনার পরিকল্পনাটা অসাধারণ ছিল, কিন্তু আপনি ভুল মানুষকে ব্যবহার করে ফেলেছেন। আমার নীরবতা দেখেছেন আপনি, আমার থাবা দেখেননি। আমার থাবা থেকে বাঁচতে পারে এমন লোক খুব কমই আছে। সি ইউ। মেসেজটা লিখে পাঠাবে না ডিলিট করবে এই দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকে সে। অবশেষে মেসেজটা পাঠিয়েই দেয়। অরুণ জানে মেসেজটা হয়তো মেসেজ রিকোয়েস্ট হয়েই জমা হয়ে থাকবে। মেয়েটা তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, সব মেসেজ চেক করার কি কোনো সময় আছে তার? কিন্তু অরুণের ভাবনাকে ভুল প্রমাণিত করে দেয় সেই মেয়েটি। আধ ঘন্টা পরেই মেয়েটি অরুণের মেসেজ দেখে আর কয়েকটি গালাগাল দিয়ে মেসেঞ্জার থেকে ব্লক করে দেয়। অরুণ রিকোয়েস্টটা না কেটে ফলো করে মেয়েটাকে। কিছুক্ষণ পরেই একটা নোটিফিকেশন আসে অরুণের কাছে। চেক করে দেখে মেয়েটি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। অরুণ চিন্তা করে পায় না এমনটা করার কারণ কি, তবে কারণটা স্পষ্ট হয়ে যায়। মেয়েটি অরুণের করা মেসেজের স্ক্রিনশট নিয়ে নিজের টাইমলাইনে পোস্ট করেছে আর তার সাথেই অরুণের আইডিটাও ট্যাগ করে দেয়। অরুণ এতক্ষণে বুঝতে পারে আসল কাহিনীটা। মেয়েটি অরুণকে অপমান করতে আর নিজের অবস্থানটা আরেকটু পাকাপোক্ত করতেই এমনটা করেছে। মুহূর্তের মধ্যেই লোকজন এসে অরুণকে গালাগালি দিতে শুরু করেছে। অরুণ বিষয়টিতে মোটেও রাগ করে না, বরং লাইভ করা ছেলেগুলোর পরিচয় জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। তারপর এক এক করে 4 জনের সকল তথ্য একত্রিত করে। এরপর পরিকল্পনা মাফিক খুন করতে শুরু করে অরুণ। না, এটা খুন করা নয়, এটাকে বলা হয় প্রতিশোধ নেওয়া। বুঝেছেন? বুঝেছেন তো স্যার? হ্যাঁ, আমি সেই অরুণ
আমি আমার কাঙ্ক্ষিত প্রতিশোধ নিয়েছি। এবার চাইলে আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারেন, তাতে আমার কোনো আক্ষেপ নেই। তবে তুমি খুনগুলো বেশ পরিকল্পনা মাফিক করেছ, তাই এই কেসের খুনি কে বা জোকারটাই বা কে সেটা খুঁজে বার করা আমাদের পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল। কারণ স্যার मेरा नाम है जोकर। जोकर जोकर जो करता है वही इंसानियत, और इंसानियत वाला काम और कोई करता नहीं, और कोई करता नहीं। इसलिए मैं जोकर बन के ही जीना चाहता हूँ, और मरना भी पड़े तो जोकर बनकर ही मरना चाहता हूँ। मेरा नाम है जोकर। জোকার, তুমি তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পরপর 3 জন মানুষকে খুন করেছ। তাই তুমি নিজের কাছে সৎ ব্যক্তি হলেও আইনের চোখে তুমি একজন খুনি। তাই আজ আমরা তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। নীলাদ্রি, তুমি একবার টালা থানার ওসি সাহেবকে ফোন করো, ওনাদেরকে জানিয়ে দাও যে আমরা জোকারকে হাতে নাতে ধরে ফেলেছি, আর আমাদের লোকেশনটা ওনাকে পাঠিয়ে দিও। শুনছিলেন অমিয় নস্করের গল্প মেরা নাম জোকার। গল্প পাঠে ঋতম, বিভিন্ন চরিত্রে সায়ন, জ্যোতির্ময়, সন্দীপ, অর্পিতা এবং অয়ন্তিকা। সমগ্র গল্পটির সাউন্ড ডিজাইন করেছে 62 FPS স্টুডিও।